সাত সকালে হঠাৎ অন্তরাকে দেখে ভূত দেখার মতো করে চমকালেন মুক্তাদেবী। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ মেয়েটার শুকনো মুখের দিকে। এক দৃষ্টিতে মুক্তাদেবী নির্বাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে অন্তরা বেশ ভাবুক হলো। নজর কাটতে ফের একই কথা আবারও জিজ্ঞেস করলো। মুক্তাদেবীর মনোভঙ্গ হলো তাতে। হাতের ইশারায় কাছে ডেকে বললেন, এখানে আয়। অন্তরা সাত পাঁচ না ভেবে আস্তে ধীরে হেঁটে এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। মুক্তাদেবী নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। অন্তরার শ্যামলা মুখে ফের তাকালেন গাঢ় দৃষ্টি মেলে। ভাবলেন অনেক অনেক কিছু। হঠাৎ চোখে মুখে অস্বাভাবিক ক্রোধের তেজ ছড়িয়ে বলে উঠলেন, সেদিন কলেজে কি হয়েছিল যার জন্য তুই কলেজ ভিটে মাটি সবকিছু ছেড়ে চলে গেছিস? হঠাৎ এমন ধারা প্রশ্নে একরাশ চিন্তার মাঝে চমকে উঠল অন্তরা। বড় বড় চোখের বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। চেনা চোখ মুখ আজ মুহূর্তে অচেনা লাগলো তার। হঠাৎ এমন প্রশ্নে চমকে গেছে যে। মুক্তাদেবী অন্তরার বিস্মিত মুখখানা দেখলেন। ফের নিজের মনে কথা সাজিয়ে চিৎকার করে বলে উঠলেন, তুই কি ভেবেছিস এই ঘটনা কেউ জানবে না? তোর দুঃসাহস সম্পর্কে কেউ জানবে না, তাই না? কি মনে করেছিলি তুই আমার ছেলেটাকে বাঁচিয়ে আমাদের মাথায় কিনে নিয়েছিস? বল। অন্তরা মুক্তাদেবীর কথা শুনে হতভম্ব হয়ে যায়। মনে পড়ে যায় সেদিন কলেজে ঘটে যাওয়া তিক্ত বিষাক্ত স্মৃতি। ছোট্ট মনের আশেপাশে অগুন্তি সূচের খোঁজা অনুভব করে। চোখে মুখে ভিড় করে অসংখ্য অশ্রুর দল। ফুপিয়ে কেঁদে নিষ্পাপ মনের হাল বোঝাতে ঘন ঘন মাথা নাড়ে মেয়েটা। কিন্তু মুক্তাদেবী যেন আজ চণ্ডীরূপ ধরেছে। অন্তরার সামনে দাঁড়িয়ে গলা হাঁকাতে থাকে। বল, তোর মনে এসব কবে থেকে চলছিল? কি হলো বল। অন্তরা মুক্তাদেবীর হঠাৎ আক্রমণে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে যায়। নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হাত জোর করে বলে ওঠে, না না জেঠিমা, বিশ্বাস করো, আমি আর বলতে পারেনি মেয়েটা। মুখে হাত চাপা দিয়ে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। এদিকে ঠিক সেই মুহূর্তে সজল নিজের ঘর থেকে পরিপাটি হয়ে বেরোচ্ছিল। তখনই নিচ থেকে মায়ের উচ্চস্বরে গলার আওয়াজ শুনে দৌড়ে নিচে নেমে এলো। আস্তে আস্তে সব কথাই তার কানে ঢুকেছে। অন্তরা ততক্ষণে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়েছে সেখানে। সজল অন্তরাকে তড়িঘড়ি করে ছুটে এসে ধরে দাঁড় করিয়ে নিজের সাথে জড়িয়ে ধরল। মায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে প্রতিবাদ জানিয়ে উঠল, কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি মা? হুঁশজ্ঞান আছে তোমার? মুক্তাদেবী হেঁটে এসে অন্তরাকে সজলের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন, এতদিন ছিল না, কিন্তু এখন হয়েছে। এতগুলো দিন চোখে পট্টি পরে বসেছিলাম আমি, তাই সত্যিটাকেই দেখতে পাইনি। মা শান্ত হও, তুমি যা ভাবছো। সজল মায়ের কথার বিপরীতে কিছু বলতে চাইল, কিন্তু মুক্তাদেবী শুনলেন না। হাত দেখে থামিয়ে দিলেন তাকে। খপ করে অন্তরার হাতখানা ধরে বলে উঠলেন, চুপ কর তুই। আমি আসলেই বোকা, না হলে কি করে এমন একটা লক্ষ্মী বন্ত মেয়েকে দেখতে পেলাম না বলতো? বলেই অন্তরার মুখে হাত বুলিয়ে দিলেন। মায়ের কথা শুনে যেন আকাশ থেকে ঠাস করে নিচে পড়েছে এমন একটা অবস্থা হলো সজলের। এদিকে কান্না পাগলি অন্তরা হেঁচকি তোলা ভুলে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মুক্তাদেবীর মুখের দিকে। মুক্তাদেবী আবারও অন্তরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই আমার এই পাগল ছেলেটাকে এতটা ভালোবাসিস, এ কথা আগে কেন জানাসনি মা? আগে কেন এই দুঃসাহসটা দেখাসনি বলতো? তুই তো তোর গুণ দিয়ে অনেক আগেই আমাদের সবার মাথায় কিনে সেখানে রাজত্ব করছিস। আমরাই বোকা, তোকে তোর যোগ্য সম্মান দিতে পারিনি। আমাদেরকে ক্ষমা করে দিস মা। বলি হাত দুটো করজোড় করে ফেললেন মুক্তাদেবী। বিস্ময় বিমূঢ় অন্তরা হতভম্ব। শখ খেলে মানুষ যেমন সদ্বুদ্ধ হারায়, অন্তরার অবস্থাও অনেকটা সেরকম। মুক্তাদেবী আবারও অন্তরার দিকে কাতর দৃষ্টি মেলে বলে উঠলেন, কিরে মা, আমাদের ক্ষমা করবি না? মুক্তাদেবী আর্তকণ্ঠে হুঁশ ফিরল অন্তরার। সাথে সাথে লজ্জা পেয়ে মুক্তাদেবীর হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরল। নিচু স্বরে বিনয়ী কণ্ঠে বলে উঠল, আরে আরে জেঠিমা, এসব কি করছো তুমি? এভাবে হাত জোর করো না, আমার পাপ হবে। মুক্তাদেবী অন্তরার বিনয়ী আচরণে তুষ্ট হলেন। খুশিতে আপ্লুত হয়ে মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে ধরলেন সস্নেহে। পরপর কপালে কতগুলো স্নেহের চুমু খেয়ে বললেন, হ্যাঁ রে মা, আমি ঠিকই করছি। আসলে চোর গেলে মানুষের বুদ্ধি আসে, কথাটা 100% সঠিক।
তুই কলেজ ছেড়ে এই গ্রামে ছেড়ে চলে যাওয়ার পর আমার এই পাগলটার কি যে হাল হয়েছিল তা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু সত্যি বলতে হিসেব মিলাতে পারিনি। তারপর ঘটনাক্রমে জানলাম তোকে নাকি কি এক কারণে পায়েল গায়ে হাত তুলেছে, সাথে ভরা কলেজে অপমান অপদস্থ করেছে, যার কারণে তুই সব কিছু ছেড়ে ছুড়ে কলকাতা চলে গেছিস। তারপর অনেক অনেক ঘটনা ঘটেছে, সেসব কথা না হয় বাদে দিলাম। কাল রাতে মিসেস সাথে মানে পায়েলের মা ইনিয়ে বিনিয়ে তোর নামে অনেক কুরুচিপূর্ণ কথা বললো। সত্যি বলতে আমি ভীষণ রেগেও গিয়েছিলাম ওসব শুনে, কিন্তু পরক্ষণেই ভাবলাম এক মুখে কথা শুনে বিচার না করাই উত্তম। তাই ফোন করলাম তোর তিথি দিদির কাছে, ওর সাথে কথা বলে নিজের মনের সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। সাথে জানলাম বিরাট একটা সত্যি, আমি আর তোর জেঠু কাল রাতেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তোদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে যাব বলে। কি রে বল, আমরা ঠিক সিদ্ধান্ত নেইনি? সজল এতক্ষণ মায়ের দিকে তাকিয়েছিল একরাশ বিস্ময় নিয়ে। মায়ের ভালোবাসা প্রকাশের ধরন দেখে বুকে হাত চেপে দাঁড়িয়ে বেচারা। একটুর জন্য হার্ট অ্যাটাক হয়নি ভাগ্যিস। চোখে মুখে তার প্রবল বিস্ময় ঝরে ঝরে পড়ছিল, তবে তার সাথে মন মস্তিষ্ক উপচে পড়ছিল মায়ের প্রতি এক আকাশ সমান ভালোবাসা আর রাশি রাশি কৃতজ্ঞতা। মায়ের কথা শোনার ফাঁকের মাঝে মাঝে আর চোখে দেখছিল শ্যামলা মেয়ের চোখে মুখে ছেয়ে যাওয়া বিস্ময় আর লাজকতা। মুক্তাদেবী হেসে আলতো হাতে অন্তরার নত মুখ চিবুকখানা ছুঁয়ে বললেন, কি রে, আমার এই পাগল ছেলেটার দায়িত্ব নিবি? সাথে দুটো বুড়ো বুড়িও আছে কিন্তু। অন্তর এতক্ষণ যেন কোনো এক ঘোরের মাঝে আটকে ছিল, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে পায়ের তলার জমিন হঠাৎ যেন ভূমিকম্প অনুভূত হলো। তাতে মৃদু নড়ে উঠল মেয়েটা। পেটের ভেতরটা অস্থির হয়ে কেমন যেন গুলিয়ে উঠল অস্বাভাবিকভাবে। বুকের মাঝে যন্ত্রখানা হঠাৎ তার গতি বাড়িয়ে লাফাতে শুরু করলো। কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গুলিয়ে একাকার অবস্থা হলো মেয়েটার। লজ্জা আর অস্বস্তির মাঝে চাপা পড়ে হাঁসফাঁস করে উঠল সে। পাশে দাঁড়ানো সজল বোধহয় বুঝল ব্যাপারখানা, তাই মায়ের এই অতিরিক্ত আলাপচারিতা বন্ধ করতে বলে উঠল, মা দেখো, এসব কথাবার্তার অনেক সময় পড়ে আছে সামনে, আমাদের এই মুহূর্তে বেরোতে হবে, আসছি। বলেই অন্তরা হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। এদিকে বরফের মতো জমে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে বাইরে বেরিয়ে এলো অন্তরা। ততক্ষণে সূর্যের তেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সজল অন্তরার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি গ্যারেজে যেয়ে ঢুকলো। অন্তরাও মুক্তাদেবীর সামনে থেকে সরে আসতে পেরে হাফ ছেড়ে বাঁচল যেন। সুতির নরম ওড়নাখানার আঁচল দিয়ে কপাল ঘাড় মুছল। ফেব্রুয়ারির মৃদু ঠান্ডায় অতিরিক্ত উত্তেজনায় একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। বাইক স্টার্ট দিয়ে সেটাকে বার করতে যাবে, ঠিক তখনই অন্তরার হাতের মুঠো ফোনটা শব্দ করে বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে তড়িঘড়ি ফোন রিসিভ করলো শ্রাবণীর খোঁজ পাবার আশায়। তবে ওপাশ থেকে যা শুনলো তাতে তার মাথা চরকির মতো ঘুরে উঠল। শব্দ করে বলে উঠল, দাদা ভাই। আকাশের বুকে তপ্ত রোদের ঝিলিক, নিশ্চিহ্ন হয়ে গেছে শীতের দাপট। তীব্র রোদে শহরের রাস্তায় জ্যামে ফেসে হাঁসফাঁস অবস্থা সকলের। তন্মধ্যে গাড়ি ছুটিয়ে থানায় ঢুকলো মৃদুল। লকআপের ভেতর বসিয়ে রাখা বছর কুড়ির দুটো বাচ্চা ছেলে। ভয়ের চোটে চোখ মুখ শুকিয়ে কাট, ভয়ের তো চোখে তাকিয়ে আছে 14 শিকের খাঁচার ফাঁক দিয়ে। মৃদুল এক পলক তাকালো সেদিকে, মাথায় টুপিখানা খুলে দুহাত একত্র করে আঙ্গুল ফুটালো শব্দ করে। তারপর ধীর পায়ে হেঁটে এগোলো লকআপের দিকে। যাওয়ার আগে হাত বাড়িয়ে দেয়ালের পাশে হেলান দিয়ে রাখা মোটা লাঠিখানা নিতে ভুলল না। এরা হলো তারা যাদের হাসপাতালের সামনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল আহত রক্তাক্ত অভিকে ধরে নামাতে, অভিকে ফেলে দিয়ে চোরের মতো গাড়ি ছুটিয়ে ভেগে যেতে, যা দেখে সন্দেহ দানা বাঁধে ট্রাফিক পুলিশ অফিসারদের মনে। ফুটেজখানা থানায় পাঠাতে সেটা একসময় মৃদুলের হাতে আসে। বাকিটা ইতিহাস। সারা রাতের খোঁজাখুঁজির পর ধরা পড়ল পুলিশের হাতে। মৃদুল এমনিতেই রকচটা, তাতে আবার প্রাণপ্রিয় বন্ধুর হামলাকারীর বলে কথা। সুতরাং কোনো প্রশ্ন পর্ব ছাড়াই শুরু করলো ধোলাই, যাকে বলে গরু পেটানো। শক্ত অথচ মজবুত হালকা গোছের পলিকার্বনের জড়ানো ইস্পাতের লাঠিখানা যখন ছেলেগুলোর পিঠে গায়ে যত্রতত্র পড়ছিল, তখন গগন কাঁপানো বিকট চিৎকারে কেঁপে কেঁপে উঠছিল গোটা থানা, শুদ্ধ আশেপাশের এলাকা। থানার অন্যান্য অফিসাররা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখছিল
তাদের থানার ইনচার্জ অফিসার ডিএসপি মৃদুল কান্তি ঘোষের এই আগুন ছড়া মারমুখী চেহারাখানা। প্রায় আধ ঘন্টা ধরে মনের আঁশ মিটিয়ে ধোলাই কার্য সম্পাদন করার পর মৃদুল হাঁপিয়ে উঠল। সামনে দুজনও তখন মারের চোটে রক্তাক্ত, বেহুশ হওয়ার কাগারে, ব্যথায় গঙ্গাচ্ছে মেঝেতে গড়িয়ে গড়িয়ে। মৃদুল ক্লান্ত শরীরে হাঁক ছাড়ল জোরে। দাসবাবু। কনস্টেবল দাস তার অ্যাসিস্ট্যান্ট সাথে ড্রাইভারও। সে লকআপের পাশে দাঁড়িয়েছিল ভয়ে জড়সড় হয়ে। স্যারের গলার আওয়াজ পেতে চমকে উঠে দৌড়ে ছুটে এলো কাছে। তথস্থ গলায় বলে উঠল, ইয়েস স্যার। চেয়ার আনুন। বলা শেষ হতেই একটা স্টিলের চেয়ার নিয়ে তড়িঘড়ি ঢুকলো সেখানে। মৃদুল কপালের ঘামটুকু ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছেড়ে ফেলে চেয়ার টেনে বসলো। লাঠিখানাতে ভর দিয়ে ঝুঁকলো হাঁটুর উপর। গলায় অসম্ভব ক্রোধের তেজ ঠেলে বলে উঠল, লেকচারার অভিজ্ঞান বোসকে চিনিস? মার খেয়ে ছেলেগুলোর তখন প্রায় মর্মর অবস্থা। গঙ্গানোর শব্দ বার করা ছাড়া আর কিছু বলার ক্ষমতা নেই বোধ হয়। অধৈর্য মৃদুল বিরক্ত হলো ভীষণ। পায়ের ভারী জুতোর শক্ত তলায় তাদের একজনের পায়ের আঙ্গুল চেপে থেতলে দিতেই আরেকজন তার চিৎকার শুনে হড়বড় করে বলে উঠল, নন। না না স্যার, চিনি না। তাহলে মারলি কেন? বলেই আরো জোরে জোরে চেপে ধরল জুতার তলা। ছেলেটা আবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠলে পাশের জন কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, স্যার, আমাদের বসের কাছে কাল দুপুরে একজনার কল এসেছিল। বলল সে নাকি রানা সাহেবের খাস লোক। তারপর একজনের ছবি আর ঠিকানা পাঠালো। বলল মেরে হাসপাতালে সামনে ফেলে আসতে। মৃদুল কপাল চুলকালো। মনটা সেই কালপ্রিকটার নাম জানার জন্য ভীষণভাবে আকুপাকু করছে, কিন্তু সামনে মার খেয়ে লুটিয়ে পড়া ছেলেগুলোর জবাব শুনে তার মন ভরেনি। তাই আবারও গলার তেজ বাড়িয়ে বলে উঠল, লোকটা কে? ছেলে দুটো হাত জোর করে কান্না করে দিল। হাওমাও করে কেঁদে বলতে লাগলো, স্যার, বিশ্বাস করুন, আমরা তার নাম ধাম কিছুই জানি না। শুধু এতটুকুই জানি সে রানা সাহেবের খাস লোক, ব্যাস। মিথ্যে কথা। বিশ্বাস করুন স্যার, আমরা মিথ্যে বলছি না। আমরা শুধুমাত্র রানা সাহেবের কথায় কাজ করি, যার তার কথায় কাজ করি না স্যার। মৃদুল আরো কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই টেবিলের উপর রাখা মুঠোফোন শব্দ করে বেজে উঠল। সাথে সাথে লকআপ থেকে বেরিয়ে ফোন রিসিভ করতে চোখ জোড়া চকচক করে উঠল। বলল, আমি আধা ঘন্টার মধ্যে আসছি, তোরা ওদের নিয়ে আয়। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে কেঁদে অস্থির মনোরমা আর দুলাল বাবু। এদিকে অন্তরা যেন প্রস্তর মূর্তি, দাঁড়িয়ে আছে শুভ্র দেয়ালে হেলান দিয়ে। অভির জ্ঞান ফেরেনি। সজল বাপি আর অমিতের সাথে ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। তার মাঝে হন্তদন্ত হয়ে ছুটে সেখানে পৌঁছালো মৃদুল। তাকে দেখে ওরা তিনজন আলোচনা থামিয়ে তাকালোর দিকে। মনোরমা, দুলাল বাবু আর অন্তরাকে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, শ্রাবণী আসেনি? তাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? চমকালো বাপি, অমিত আর মৃদুল। তবে মৃদুলের চোখে মুখে ফুটে উঠল রহস্যের সমাধান। আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, একই সাথে উভয়ের উপর হামলা, একটা ব্যক্তিগত, আর আম 100% শিওর এটা প্রতাপের কাজ। পাশে দাঁড়ানো বাকি দুইজন অবাক কণ্ঠে আটকে উঠল বিস্ফোরিত চোখে চেয়ে। শুধু সজলের চোখে তখনও বিস্ময়। অজানা প্রশ্নের উত্তর জানার আগ্রহ প্রকাশ পাচ্ছে তার চোখে মুখে। তখন দিনের প্রায় মধ্যভাগ। মাথার উপর গগনভেদী অগ্নিদেব জল জল করছে সতেজে। অবিকে নিজ দায়িত্বে নিজের হাসপাতালে শিফট করেছে তিথি আর কৌস্তব। মনোরমা, অন্তরা আর দুলালবাবু কেঁদে কেটে শান্ত হয়েছেন কিছু সময় পূর্বে। বাপি আর অমিতের বাড়ির লোক তারাও ছুটে এসেছে অভির পরিবারকে সাপোর্ট দিতে। এমনি সময় অভির কেবিনের দরজা ঠেলে বেরিয়ে এলো তিথি। জানালো, অভির জ্ঞান ফিরেছে, তবে কেউ ওর সামনে বেশি কান্নাকাটি করবেন না। আর হ্যাঁ, একদমই বেশি কথা বলবেন না। কথা বেশি বললে মাথার সেলাইয়ে টান পড়বে। বলে বেরিয়ে যেতে মনোরমা আর দুলালবাবু দৌড়ে ঢুকলেন তাদের নয়নের মণিপ্রাণের সন্তানকে এক পলক দেখার আশায়। মনোরমা ক্যাবিনে ঢুকতে সাদা বিছানায় সাদা ব্যান্ডেজে মোড়ানো তার জলজ্যান্ত সুস্থ সুঠাম দেহী ছেলেটার আহত শরীরখানা দেখে ডুকরে কেঁদে উঠল। মায়ের কান্না দেখে অভির চোখ মেলে তাকালো। খুব ধীর গলায় বলে উঠল, মা, আমি ঠিক আছি, কেঁদো না। দুলালবাবু মনোরমাকে ইশারায় চুপ করতে বলে বললেন, বাবা,
এখন কেমন লাগছে তোমার? মাথায় ব্যথা করে? না। দুলালবাবু ছেলের মিথ্যে কথা ধরতে পেরে ছলছল চোখে হাসলেন। তিনিও চোখের ইশারায় বোঝালেন তিনি বিশ্বাস করেছেন। অভি বারে বারে দরজার দিকে তাকিয়ে আস্তে ধীরে বলে উঠল, শ্রাবণী কোথায়? মনোরমা আঁচলে চোখ দুটো মুছে ভাঙা গলায় জানালো, তাকে বলিনি, সে রাতে ওই জেঠুর বাড়িতে ছিল। অভি আবারও চোখে হাসলো, মনে মনে ভাবলো, ভালো করেছো মা। এই পাগলিটা জানলে কাঁদতে কাঁদতে খাওয়া নাওয়া ছেড়ে ছুটে চলে আসতো, তাতে ছোট্ট সোনাটার কষ্ট হতো না। থাক, ভালো হয়েছে, জানে না সে। এরই মধ্যে অন্তরা আস্তে আস্তে ধীর পায়ে হেঁটে ক্যাবিনে ঢুকলো। ভীষণ অপরাধ বোধ চেপে তার মনে। ভয়ে অস্থির চিত্ত যখন জানবে তার ভাই তার প্রাণ পাখিটা নিখোঁজ হয়েছে, তখন কি হবে? কিভাবে সামলাবে তাকে? ভাইটার জীবনটা যে আবারও ডুবে যাবে নিষ্ঠুর অন্ধকারের অতল গহ্বরে। অভি অন্তরাকে দেখতে পেয়ে চোখে হেসে হাতের ইশারায় কাছে ডাকলো। অন্তরা কাছাকাছি আসতেই ক্যাবিনে থাকা নার্স বাকিদের বেরিয়ে যেতে বলল, কারণ ভিড় করা বারণ। অভির মা বাবা বেরিয়ে যেতেই ধীর কণ্ঠে বলে উঠল, শ্রাবণী কেমন আছে? অন্তরা জানতো তার ভাই এই প্রশ্নই করবে। কষ্টর চোখের বাঁধন আগলা করে অশ্রুবন্যা বয়ে যেতে চাইল, কিন্তু ওই যে নিষেধ, পারল না। কোনো মতে ঠেকিয়ে রেখে মাথা দুলিয়ে বলে উঠল, ভালো আছে। শুনে সন্তুষ্ট হলো অভি, চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে বলল, আমার অসুস্থতা ওকে জানাস না, আর ওর খেয়াল রাখিস যতদিন আমি সুস্থ হয়ে বাড়ি না ফিরছি। ইস, কত ভালোবাসে ভাইটা তার মৌকে। নিজের এমন মরণাপন্ন দশাতেও প্রাণপ্রিয় স্ত্রীর কথা ভাবছে, অথচ যখন জানতে পারবে তার হৃদয় হরিণী নিখোঁজ, তখন তাকে সামলাবে কিভাবে? অন্তর সেটা ভাবতেই ভয়ে বুক কেঁপে উঠল। গাল বেয়ে গল গল করে দু চোখ ফেটে গড়ালো অশ্রুর দল। অভি দু চোখ ভরে বোনের কান্না দেখলো, ভাবলো তাকে দেখে কাঁদছে বেচারি, অথচ বুঝতেও পারল না তার প্রাণ পাখিটাকে হরণ করেছে সে মানুষরূপী ভয়ঙ্কর নরপিচাস। খাবারের প্লেট সাজিয়ে নিয়ে সকাল সকাল রুমে ঢুকলো প্রতাপ, ঠোঁটের কোণে লেপ্টে মিষ্টি হাসি। শ্রাবণীর সামনে ধরে বলল, সোনা, এই নাও ব্রেকফাস্ট খাও। নাও নাও, তাড়াতাড়ি খাও। শ্রাবণী সেই ভোর 4:30 থেকে মেঝেতে বসে দেয়ালে হেলান দিয়ে। প্রতাপের কথায় বন্ধ চোখের পাতা জোড়া খুলে তাকালো, কিন্তু খাবারের প্লেট ছিল না। প্রতাপ জানতো এমনই হবে, তাই নিজেও হাঁটু গেড়ে শ্রাবণীর সামনে বসে পড়ল। প্লেটের উপর রাখা রুটির টুকরোতে তরকারি মাখাতে মাখাতে বলল, জানো তো বেবি গার্ল, আমি না তোমাকে বোঝাতে পারবো না আমি তোমার প্রতি ঠিক কতখানি আসক্ত। বলতেই রুটির টুকরোটা শ্রাবণীর মুখের কাছে ধরল। শ্রাবণীর সাথে সাথে ঘৃণায় মুখ ঘুরিয়ে অপর পাশে ফিরিয়ে নিল। প্রতাপ অমায়িক হাসল, বলল, এই মাত্র যে অ্যাটিটিউডটা দেখালে, এটাই হলো আমার তোমার প্রতি আসক্তির আসল কারণ। শ্রাবণী চমকালো কথাটা শুনে। প্রতাপ রুটির টুকরোটা নিজের মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, তোমার কি মনে হয় আমি বোকা? শ্রাবণী কথাটা শুনে প্রতাপের মুখের দিকে তাকালো। প্রতাপ রুটির আরেক টুকরো ছিঁড়ে তাতে তরকারি মাখাতে মাখাতে বলল, তোমার প্রেগন্যান্সির খবর জানা সত্ত্বেও নেশার ওষুধ খাবারে মেশাবো ভাবলে কি করে তুমি, সোনা? শ্রাবণী পুনরায় চমকে উঠল। লোকটা ওর প্রেগনেন্সির খবর কিভাবে পেল, আর বুঝলো কিভাবে ও ওসবই ভাবছিল? প্রতাপ সেই রুটির টুকরোটাও নিজের মুখে ভরে চিবোতে চিবোতে বলল, আমার শরীরের খোরাক মেটাতে তোমাকে নিয়ে আসিনি বেবি গার্ল, শুধুমাত্র মনের খোরাক মেটাবো তোমাকে দিয়ে, বুঝেছো সোনা? বলে আবারও রুটির টুকরোর তরকারি মেখে শ্রাবণীর মুখে জোর করে ঢুকিয়ে দিয়ে বলল, আমার উপর রাগ ঘৃণা যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার, কিন্তু নিজের সন্তানের কথা ভেবে হলেও চুপ করে খাবারগুলো খেয়ে নাও। সামনে অনেক লং জার্নি আছে, শরীরে জোর দরকার। আগামী 2 দিন পর আমরা দেশ থেকে ওরাল দেব সারা জীবনের জন্য। শ্রাবণী প্রতাপের কথা শুনে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। দেখতে দেখতে নয়নে ভিড় করা নোনা জলগুলো বেরিয়ে এলো চোখের সীমানা ছেড়ে। অস্বাভাবিক কষ্টে মুখে হাত চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল, মনে মনে আকুল চিত্তে আওড়ালো, অভি, আমার হৃদয় রাজ, আমার সর্বসত্তার মালিক, তোমার সাথে কি আর এই জীবনে দেখা হবে না? রাত তখন প্রায় 1টা। অন্ধকার জেলে স্যাঁতস্যাঁতে কারাগার, মাথার উপর জ্বলছে পাওয়ারফুল এলইডি লাইট।
নোংরা ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে আসছে থেকে থেকে। বিগত 2 ঘন্টা ধরে চেরাগ দত্ত এই নরকে দাঁড়িয়ে, কোনো রকম শ্বাস আটকে নাকে রুমাল চাপা দিয়ে বিস্মিত মনে রাগে দাঁত চেপে বারে বারে নজর বোলাচ্ছে তার প্রান্তরে, যদি কারো দেখা পাওয়া যায় সেই আশায়। পরনের লুঙ্গিখানা এক হাত দিয়ে খামছে ধরে লকআপের এ মাথা ও মাথা হাঁটছে আর ভাবছে, একজন পুলিশ অফিসের বাবা সে, আর তাকে কিনা পুলিশ গ্রেফতার করে এনেছে, তাও এই মাঝরাতে ঘুম থেকে তুলে। আশ্চর্য! ভাবলো একবার গলা ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করবে, বলবে আমি হলাম ওসি প্রতাপ দত্তর বাবা, আমাকে তোরা ধরিস কোন সাহসে? খোল লকআপের দরজা, খোল বলছি। কিন্তু বলার দরকার পড়ল না, কারণ কয়েক জোড়া জুতোর শব্দ কানে ভেসে এলো। বুঝতে পারলো কেউ আসছে এদিকে। চেরাগ দত্তের অধীর আগ্রহে বেশিক্ষণ অপেক্ষা করার দরকার পড়ল না, কারণ ডিএসপি মৃদুল আর তার টিম গটগট পায়ে এসে দাঁড়ালো চেরাগ দত্তের লকআপের সামনে। বেচারা চেরাগ দত্ত ডিএসপি মৃদুলকে দেখে ভাবলো তাকে হয়তো এখান থেকে বাঁচাতে এসেছে, তাই চোখে মুখে কাতর উৎকণ্ঠার আবরণ টেনে ছুটে এসে দাঁড়ালো মৃদুলের মুখোমুখি। লকআপে লোহার শিকগুলো দুহাতে খামচে ধরে জিজ্ঞেস করলো, স্যার, আমি বেহালা থানার ওসি প্রতাপ দত্তর বাবা চেরাগ দত্ত। আমাকে এত রাতে এখানে ধরে আনা হয়েছে কেন? আমার ছেলেই বা কোথায়? চেরাগের কথাগুলো শুনে মৃদুল আর চোখে তাকালো। বনগ্রাম থানার ওসি ততক্ষণে লকআপের তালা খুলে দরজা খুলে দিয়েছে। মৃদুল লকআপের ভেতর প্রবেশ করে দাঁড়াতেই একজন কনস্টেবল ঢুকলো। চেরাগ দত্তর দিকে তাকিয়ে খ্যাক করে বলে উঠল, এই সরে দাঁড়া, স্যার এসেছেন কলকাতার হেড অফিস থেকে। বলে একটা চেয়ার এনে রাখলো মৃদুলের পায়ের ধারে। মৃদুল সেটাই বসলো আইস করে, পায়ের উপর পা তুলে। তীক্ষ্ণ সূচাগ্রের মতো চোখা দৃষ্টি নিক্ষেপ করে বড় গলায় বলে উঠল, সেটা তো আপনি বলবেন মিস্টার চেরাগ দত্ত। মৃদুলের কথায় চেরাগের চোয়াল ঝুলে হা হলো বিস্ময়ে। কপালের মাঝে চিন্তার ভাঁজ তুলে বলে উঠল, হ্যাঁ, কি বলছেন স্যার? আমি আমি কিভাবে জানবো? ওর খবর তো আপনারাই ভালো জানেন। একে তো আমাকে বিনা কারণে মাঝরাতে তুলে এনেছে এরা, তার উপর আবার আপনি প্রতাপের খোঁজ চাচ্ছেন। স্যার, আমি আসলে বুঝতে পারছি না ব্যাপারটা। বলুন না কি হয়েছে? আমার ছেলে ঠিক আছে তো? মৃদুল চেরাগের জবাবে একটু সন্তুষ্ট হলো না। চেরাগের অমন ভালো মানুষের চেহারাখানা দেখে মন ভরল না, বরং শশী আর শোভাদেবীর কথা মনে পড়তে ডান হাতের তর্জনী দিয়ে খানিক কপাল চুলকালো। বড় করে শ্বাস টেনে বলল, দেখুন মিস্টার চেরাগ দত্ত, আপনি সত্যি নাকি মিথ্যে বলছেন তা আমার জেনে লাভ নেই। আপনার ছেলে কোথায় আছে ঠিকানাটা বলে দিলে আপনারই লাভ। স্যার, ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি সত্যিই কিছু জানি না। ব্যাপার কি হয়েছে একটু বলবেন আমাকে? ওসি প্রতাপ দত্তকে বেশ কয়েকদিন আগে সাসপেন্ড করা হয়েছে বেআইনিমূলক কাজ করার জন্য। তাছাড়া ওনার বিরুদ্ধে লেকচারার অভিজ্ঞান বসকে প্রাণে মারার চেষ্টা ও তার স্ত্রী শ্রাবণী বস জানাকে অপহরণের অপরাধে গ্রেপ্তারের আদেশ জারি হয়েছে। এমনকি শুট অ্যাট সাইটের অর্ডার পর্যন্ত আছে যদি নিজ থেকে আত্মসমর্পণ না করে। আচমকা বজ্রপাত হলে যেমন মানুষ তার হুঁশ হারায়, তেমনি অবস্থা হলো চেরাগের। শ্রাবণীকে অপহরণ করেছে কথাটা শুনে প্রতাপের ওপর রেগে মনে মনে হায় হায় করে বলে উঠল, হায় হায়, শালার বোকা খানকির পোলা ছেলে, তুই করলিটা কি? আমারে কত বড় সর্বনাশ করে দিলি তুই। আর মাত্র কয়েক মাস বাকি ছিল 21 বছর হওয়ার, তারপর না হয় তুলে নিয়ে আসতি। কনস্টেবল কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, আর এই কাজে আপনি সম্পূর্ণভাবে আপনার ছেলেকে মাদত করেছেন, তার প্রমাণও আমাদের হাতে। প্রথমে ছেলের কুকীর্তির কথা শুনে অবাক হলেও যেই না শুনলো সে এই বিষয়ে জড়িয়ে সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠল, না না না, বিশ্বাস করুন স্যার, এসব মিথ্যে কথা। মৃদুল চোখ জোড়া কুচকে তাকালো, গলায় ঝাঁঝ তুলে বলে উঠল, তাই নাকি? এসব মিথ্যে? হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। চেরাগ দত্ত মাথা নাড়ালো, নিজের কথার ভাঁজে লুকানো ইঙ্গিতখানা ভালো করে বোঝাতে বলে উঠল,
না না স্যার, আমি তা বলিনি। আমি তো জানি আমার ছেলে আস্ত একটা জানোয়ার। সে যে এসব করেছে তা আমি পুরো বিশ্বাস করি। কিন্তু স্যার, আমি ওর এই পাপ কাজের সাথে কোনোভাবেই যুক্ত নই, বিশ্বাস করুন। বলেই হাত দুটো জোর করে করুণ চোখে তাকালো। মৃদুল চেরাগের আর্তকণ্ঠে বলা কাতর আরতি শুনেও না শোনার ভান করে উঠে দাঁড়ালো। লকআপ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ইন্সপেক্টর মণ্ডল, এই লোকটাকে ততক্ষণ পর্যন্ত খাতির যত্ন করুন যতক্ষণ পর্যন্ত না ওর ছেলের ঠিকানা মুখ দিয়ে বার হয়। হ্যাঁ, আই ওয়ান্ট দ্যাট বাস্টার্ড অ্যাট এনি কস্ট। চেরাগ দত্ত ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। বুঝতে পারলো এইবার তার হাড়ে হাড়ে কথা বলানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। চিৎকার করে কান্না জড়ানো ধরা গলায় বলে উঠল, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। কিন্তু কে শুনে কার কথা? ততক্ষণে ওসি মণ্ডল হাতে চোর পেটানোর লাঠি নিয়ে পুরো দস্তর রেডি ঠ্যাঙ্গানোর জন্য। মৃদুল থানা থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে আসতে শুনতে পেল চেরাগ দত্তর গগনবিধারী চিৎকার। মনে মনে খুশি হয়ে এক পাশে হাসল সে। অথচ চোখে মুখে জ্বলছে অস্বাভাবিক ক্রোধের দগদগে আগুন। কারণ আজ বিকেলে শশী আর মিসেস শোভাদেবী এসেছিল অভিকে দেখতে হাসপাতালে। তখন তিনি এই জানোয়ারটার সারা জীবন ধরে করে আসা নারকীয় অত্যাচারের কাহিনী জানিয়েছিল। মোটা ইস্পাতের লাঠিখানার বাড়িগুলো পিঠে গায়ে যখন পড়ছিল তখন চেরাগের গলা চিরে আর্তনাদগুলো বেরিয়ে আসছিল। সে গলা ফাটানো আর্তচিৎকারে, সেই বাঁচার জন্য আর্তনাদ যখন মৃদুলের কানে ভেসে আসছিল, ওর মনে হচ্ছিল লতা দেবীকে তার সারা জীবনে করা সমস্ত অত্যাচার আর অপমানের জবাব দিতে পারছে সে জানোয়ারটাকে। শ্রাবণীকে বিনা কষ্টে খাওয়াতে পেরে প্রতাপ আনন্দে আত্মহারা। মনে মনে বলে উঠল, সত্যি মেয়েরা বড্ড বোকা হয়। এই হলো আরেক নমুনা। এখন রাত্রি মধ্যপ্রহর, গানে গানে জমজমাট হয়ে উঠেছে পতিতাপল্লী। প্রতাপের জন্য বরাদ্দ করা ঘরখানা পল্লীর সব থেকে দামি এলিট শ্রেণীর ঘরগুলোর মধ্যে একটা। রানা সাহেবের বিশিষ্ট মানুষ হওয়ার সুবাদে এই ঘরখানা পার্মানেন্টলি মেয়ে নিয়ে মজা লোটার জন্য উপহার হিসেবে পেয়েছিল সে রানা সাহেবের কাছ থেকে। আর আজ সেই ঘরখানায় কাজে লেগে গেল শ্রাবণীকে নিয়ে রাখার জন্য। ভেবেই ফ্লোরে ঘুমন্ত শ্রাবণী নিষ্পাপ চেহারার দিকে তাকালো প্রতাপ। এদিকে ঘরের মধ্যে মিটমিটে আলোর সবুজ বাতি জ্বলছে। সে আলোতে মেয়েটার মায়াবী মুখখানা দেখে প্রতাপ বিছানা থেকে নেমে এসে দাঁড়ালো শ্রাবণীর কাছে। নোংরা মনের ক্ষুধার্ত দৃষ্টি সারা শরীরে বুলিয়ে পাজা কোলে তুলে নিল ওকে। ধীরে ধীরে বিছানায় শুয়ে দিয়ে তাকালো মেয়েটার সুডল বক্ষ ভাঁজের দিকে। আলতো করে হাত বোলালো তাতে। সে স্পর্শে শ্রাবণীর গভীর ঘুমের মাঝেও কুকড়ে নিল নিজেকে। অতঃপর কাত হয়ে শুয়ে আবার ঘুমে তলিয়ে গেল। প্রতাপ হাসল। কানের পাশে কপালে ছড়ানো চুলগুলো গুজে দিতে দিতে বিড়বিড় করে বলে উঠল, উফ, ইউ আর সো মাচ প্রোটেক্টেবল বেবি গার্ল। ঘুমের মাঝেও কত সতর্ক। এভাবেই তো আমার মনের তৃষ্ণা তোমার প্রতি বেড়ে যায়। বলে শ্রাবণীর ডান গালে আলতো করে একটা চুমু খেলো। নেশাক্ত দৃষ্টিতে শ্রাবণীর শুভ্র মুখখানার দিকে তাকিয়ে আবারও সেই ফিসফিসে কণ্ঠে বলে উঠল, তবে তুমি ভীষণ বোকা জানো তো। আমি বললাম বাচ্চাটার কোনো ক্ষতি করব না, আর তুমি কি সুন্দর করে বিশ্বাস করে নিলে। করবে না এই বা কেন? শশীরই তো মেয়ে, শশীর মতোই বোকা। তবে শশীর মতো সহজলভ্য না, কঠিন, দুষ্প্রাপ্য, একেবারে কোহিনূর হীরের মতো। তাই তো তোমার নাম রেখেছি বোকা বাঘিনী, আমার বোকা বাঘিনী। বলে শ্রাবণীর গা ঘেঁষে শুয়ে পড়ল। আর ওদিকে ওপাশ ফিরে শুয়ে বন্ধ চোখের পাতা দুটো খুলে ঘৃণায় দাঁতে দাঁত চাপল শ্রাবণী। না, সে ঘুমায়নি, তবে চোখ দুটো লেগে গেছিল মাত্র। সত্যি বলতে হিংস্র জানোয়ারের খাঁচায় বন্দী হয়ে নিজেকে শিকার হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে করতে ক্লান্ত মেয়েটার দুর্বল শরীর কখন যে ঘুমের রাজ্যে ডুবে গিয়েছিল বুঝতে পারেনি। তবে প্রতাপ কোলে তুলতেই ঘুম ভেঙে গেল। চোখ জোড়া বন্ধ করে শুনল সব কথা। শ্রাবণীও মনে মনে বলে উঠল, অসভ্য জানোয়ার, তুই হয়তো ভুলে গেছিস আমি বীর শহীদ পুলিশ অফিসার সুবোধ জানারও মেয়ে। তাই আমার সাহস, বুদ্ধি আর আত্মপ্রত্যয় আমার বাবার থেকে কোনো অংশে কম নয়। আমাকে বোকা ভেবে তুই শুধু স্বপ্ন দেখতে থাক, কারণ আমি চাই তুই আমাকে দুর্বল ভাবতে থাক। দেখতে দেখতে কেটে গিয়েছে আরো একটা ব্যস্ততম দিন।
অভিরাজ হাসপাতালে থাকার 2 দিন পূর্ণ হয়েছে, 3 দিন। অবস্থা আগের থেকে বেশ ভালো, কথা বলতে পারছে, বুকের ব্যথাও বেশ কম। আসলে ছেলেটার তাড়া জেগেছে মনে, যত তাড়াতাড়ি সম্ভব তার ভূমিকার কাছে ছুটে যাবে সে। বুকের মাঝে জড়িয়ে ধরে শূন্য বুকটার জ্বালা কমাবে, হাতের স্পর্শে সে ছোট্ট আদরের সত্তাটাকে অনুভব করবে, আদরে আদরে ভরিয়ে দিবে তার প্রাণ পাখি দুটোকে। ভাবতেই অভির শিরা উপশিরায় সঞ্জীবনী শক্তি দৌড়ে বেড়াচ্ছিল পুরো দস্তর উত্তেজনায়। তবে এই মুহূর্তে মনটা বড্ড বেশি ছটফট করছিল শ্রাবণীর একটুখানি কণ্ঠস্বর শোনার অপেক্ষায়। মনটা বলছিল সে সুকঞ্চির একটুখানি আদর মাখা কথা যদি কানে ভেসে আসতো তাহলে সে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত। সময়টা তখন দুপুর ঘুরিয়ে বিকেল। অভি আতশোয়া হয়ে বসেছিল বেডে। সে সময় অন্তরা নার্সের সাহায্যে স্যুপ নিয়ে ঢুকলো অভির কেবিনে। টুলখানা টেনে বেডে তুলে স্যুপের বাটি রাখলো অভির সামনে। অভি বাটি থেকে 1 চামচ স্যুপ তুলে মুখে দিয়ে বলল, বাবা মা কি বাড়ি চলে গেছে? না, আমাদের ফ্ল্যাটে আছে। তাহলে ও বাড়িতে শ্রাবণী তো একা, তাও আবার এই অবস্থায়। না না বাবা, মাকে বলো কাল ফিরে যেতে, আমি তো ভালোই আছি। অন্তরার চোখে অশ্রুরা ভিড় জমালো অভির শ্রাবণীর প্রতি চিন্তা দেখে, তবুও নিজেকে সামলালো, বলল, আচ্ছা বলবো। অভি বাটির স্যুপটুকু শেষ করে বলল, শ্রাবণী ফোন করেছিল? অন্তরা বাটিখানা তুলে টুল নামাচ্ছিল নিচে। অভির কথায় চমকে উঠল, শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ। আমার কথা জিজ্ঞেস করেনি? অন্তরা এবার গলা শুকিয়ে এলো, কি জবাব দেবে সে বুঝতে পারল না, তবু আমতামতা করে বলল, হ্যাঁ করেছিস। অভি অন্তরার ইতস্তত ভাব দেখে কেমন যেন একটা অনুভূতি হলো। বুদ্ধিমান ছেলে ও, মানুষের মুখের ভাব দেখে বলা যায় সে ঠিক কতটা স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে উত্তর দিচ্ছে। অন্তরার দিকে তাকিয়ে তার বলার ভঙ্গিমায় জড়তা দেখে সন্দেহ জাগলো মনে। বলল, তাই? তা আমার কথা কি বললি? অন্তরা কথা এড়িয়ে যাওয়ার জন্য বলে উঠল, দাদাভাই তোর এখন একটা ডোজ আছে না, ঔষধের প্যাকেটখানা কোথায় জানো? বলে মিছে মিছে ওষুধ খুঁজতে লাগলো। অভি অন্তরার ভাব দেখে বুঝলো কিছু একটা ব্যাপার হয়েছে। সাথে সাথে খপ করে অন্তরার হাত নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে বলল, সত্যি করে বল কি হয়েছে, এমন ভাবে কথা এড়িয়ে যাচ্ছিস কেন? অন্তরা অভির কথায় আর কাছে যার পরনাই হতভম্ব, সাথে গলা বন্ধ হয়ে আসছে ভয়ে। একদিকে ডাক্তারের বারণ, রোগীকে উত্তেজিত করা যাবে না, অন্যদিকে এত বড় একটা ঘটনা চেপে রাখবে কিভাবে? কিভাবে জানাবে তার মা শ্রাবণীর অপহরণের খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালের বেডে শুয়ে, বাবাটাও প্রেসার ফল করে বসে আছে। পরিবারে যেন মরক লেগেছে। অভি অন্তরার ভাবাতুর চেহারা অবলোকন করে বলে উঠল, সত্যি কথা বল, না হলে কিন্তু আমি কি করব নিজেই জানি না। অভির হুমকি শুনে অন্তরা ভীষণ ভয় পেল। এতদিন ধরে জোর করে বেঁধে রাখা মনের বাঁধনখানা ভেঙে গেল। মেয়েটা বহিরাগত শক্ত খোলস উন্মুক্ত হয়ে দুর্বল কাঠামোটা বেরিয়ে এলো অভির সামনে। দাদাভাইয়ের হাতের উপর মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, দোহাই লাগে দাদাভাই, তুই উত্তেজিত হোস না, আমি তোর আরো বেশি অসুস্থতা দেখতে পারবো না। অলরেডি বাবা মা হাসপাতালে ভর্তি, আর মৌ কি হয়েছে ওর? অভির উদ্বিগ্ন কণ্ঠস্বর। অন্তরা অভির হাত ধরে শান্ত করতে বলল, তুই শান্ত হ দাদাভাই, আমি সব বলছি। বলেই সেদিনের সব ঘটনা খুলে বলল। অভি ধ্যান দিয়ে সবটুকু শুনে কিছুক্ষণ চুপ করে রইল। মনে মনে অনেক কিছু ছক কষে নিয়ে অন্তরাকে বলল, ফোনটা দে। চোখের জল মুছে অন্তরা ফোনখানা অভির হাতে তুলে দিতেই অভি বাপির নম্বরে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই গম্ভীর গলায় অভি বলে উঠল, আধ ঘন্টার মধ্যে গাড়ি পাঠা, আমি আসছি।